কথা বলবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড একটি ডিজিজ নিয়ে, যেটি একটি অটোইমিউন ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস। এটি হচ্ছে একটি ক্রনিক ইনফ্ল্যামেটরি ইমিউন মেডিয়েটেড নিউরোমাইলেটিং ডিজিজ। অনেকগুলো মেডিকেল টার্ম ব্যবহার করলাম। মানে হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে এমন একটি রোগ যেখানে ব্রেনের এবং সেরিব্রাল স্পাইনাল কর্ডের বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনের যে মায়োলিন শীথ রয়েছে সেই মায়োলিন শীথ ক্ষতিগ্রস্ত হয়, এবং এই মায়োলিন শীথ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এখানের যে নিউরন টু নিউরনের যে সিগন্যাল সিস্টেম, এই সিগন্যাল সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শারীরিক দুর্বলতা, ঝিমঝিম অনুভব, চোখের সমস্যা এবং চলাফেরায় কিছু সমস্যা তৈরি হয়। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে নার্ভাস সিস্টেমের সাথে বা নিউরনের সাথে যুক্ত একটি রোগ, যেখানে ইমিউন সিস্টেম মূলত এই সমস্যাটির সৃষ্টি করে। ইমিউন সিস্টেম ভুলবশত নিজস্ব সেল অর্থাৎ নিউরনের মায়োলিন শীথকে ক্ষতি করে। এটি হচ্ছে সহজ ভাষায় মাল্টিপল স্ক্লেরোসিস। আমরা যদি মেডিকেল টার্মে বিষয়টিকে আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করি, অর্থাৎ এর প্যাথোফিজিওলজিটা আলোচনা করি, তাহলে কয়েকটি পর্বে আলোচনা করা যায়। একটি হচ্ছে ইমিউন সিস্টেম ডিসরেগুলেশন, অর্থাৎ সাধারণভাবে ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে শরীরকে রক্ষা করা বাইরের জীবাণু থেকে, বাইরের সংক্রমণ থেকে। কিন্তু এই যখন ইমিউন সিস্টেমে সমস্যা হয়, অর্থাৎ এখানে যেটাকে বলা হয় অটোইমিউন ডিসঅর্ডার, অর্থাৎ ইমিউন সিস্টেম নিজেই তখন নিজের সেলকে চিনতে পারে না, ভুলবশত আক্রমণ করে। তো এই ক্ষেত্রে দেখা যায় মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে মূলত টি সেল এবং বি সেল তারা ঠিকমতো নিজের সেলকে শনাক্ত করতে পারে না, ফলে মায়োলিন শীথকে মানে ফরেন পার্টিকেল বা শত্রু মনে করে। তারা এই সেরিব্রোস্পাইনাল কর্ডের ভিতরে ঢোকার চেষ্টা করে, অর্থাৎ নার্ভাস সিস্টেমের ভিতরে ঢোকার চেষ্টা করে। তো ঢোকার চেষ্টা করলে এখানে একটা ব্যারিয়ার থাকে। মূলত ইমিউন সিস্টেমের সেলগুলো বেশিরভাগ যেহেতু ব্লাডের মাধ্যমে পরিবাহিত হয়, বি সেল, টি সেল, ফলে ব্লাড ব্যারিয়ার, ব্রেন ব্যারিয়ারটাকে ভাঙতে হয়। সাধারণত স্পাইনাল কর্ডের যাতে বা ব্রেনের মধ্যে যাতে ব্লাড থেকে কোনো প্রকার টক্সিন বা ইমিউনের সেল ঢুকে পড়তে না পারে, এই জন্য এখানে একটা ব্যারিয়ার থাকে, যেটাকে বলা হয় ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো এই মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে এই ইমিউন সিস্টেম ডিসরেগুলেট হয়ে তারা এই ব্লাড ব্যারিয়ার টাকে ভেঙে সেরিব্রোস্পাইনাল কর্ডের ভিতরে প্রবেশ করে যে নিউরনের মায়োলিন শীথ রয়েছে সেই মায়োলিন শীথে আক্রমণ করে। এখানে বি সেল অ্যান্টিবডি তৈরি করে, টি সেল এখানে কিছু ইন্টারলিউকিন, যেটাকে সাইটোকিন বলা হয়, ইন্টারলিউকিন 17 বা টিএনএফ আলফা এই জাতীয় সাইটোকিন নিঃসরণ করে, ফলে ইনফ্লামেশন তৈরি হয়। এর ফলে ডিমাইলিনেশন শুরু হয়, অর্থাৎ যে নিউরনের যে মায়োলিন শীথ রয়েছে সেই মায়োলিন শীথটা ভেঙে যায় এবং একজন কন্ডাকশনটা দুর্বল হয়ে যায়। অর্থাৎ একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যেই বার্তা পাঠানো হয় সেই বার্তাটি পুরোপুরি একটা থেকে আরেকটাতে পৌঁছায় না, এই কন্ডাকশনটা দুর্বল হয়ে যায়। এই দুর্বল হয়ে গেলে মূলত ক্লিনিক্যাল সিমটম গুলো দেখা শুরু হয়। এখানে আরেকটি ঘটনা ঘটে, সেদিকে হচ্ছে প্লাক ফর্মেশন হয়। যেই ক্ষতিগ্রস্ত মায়োলিন শীথ যে ক্ষতিগ্রস্ত হয় সেখানে কিছু স্কার তৈরি হয়, স্কার টিস্যু, যাকে গ্লিওসিস বলা হয়। এই গ্লিওসিস গুলো জমে এটাকে স্ক্লেরোটিক এক ধরনের প্লাক তৈরি হয়। এই প্লাক গুলো মূলত এমআরআই করলে, এমআরআই তে মূলত এগুলো হোয়াইট ম্যাটার লিজন হিসেবে এগুলো দেখা যায়, অর্থাৎ এই প্লাক গুলো যে জমেছে সেটা দেখা যায়। এটা দিয়ে মূলত ধারণা করা হয় যে এখানে মাল্টিপল স্ক্লেরোসিস হয়েছে। তারপরে একজনাল ড্যামেজ হয়, মায়োলিন শীথ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ধীরে ধীরে একজন ক্ষতিগ্রস্ত হয়। যখন একজন ভেঙে যায় তখন এটা একটা পার্মানেন্ট ডেফিসিট তৈরি হয়, অর্থাৎ সমস্যাটি ক্রনিক পর্যায়ে চলে যায় এবং নিউরো ডিজেনারেশন শুরু হয়। এরকম লং টার্ম, দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চলতে থাকলে, ইনফ্লামেশন চলতে থাকলে এবং ইমিউন সিস্টেমের অ্যাটাক চলতে থাকলে তখন ধীরে ধীরে নিউরন ক্ষতিগ্রস্ত হয় এবং কগনিটিভ ডিক্লাইন শুরু হয়, অর্থাৎ ব্রেনের সাথে অন্যান্য যে রিলেটেড ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এটা হচ্ছে মূলত মাল্টিপল স্ক্লেরোসিস এর ব্যাখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। তাহলে কি কি কারণে এটি হতে পারে, কজ বা রিস্ক ফ্যাক্টর? এর মধ্যে প্রধান হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। যেহেতু সমস্যাটি অটোইমিউন ডিসঅর্ডার, ফলে ইমিউন সিস্টেমের মধ্যে কোনো জেনেটিক মিউটেশন থাকলেই তখন এই ইমিউন সিস্টেম এইরকম মিসবিহেভ করে বা সে তার নিজস্ব সেলকে চিনতে পারে না। এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর এই ব্যাপারটাকে, ইমিউন সিস্টেমটাকে ট্রিগার করে এই ডিসরেগুলেশনের ক্ষেত্রে। তার মধ্যে যেমন কিছু আছে, যেমন ভিটামিন ডি যদি ডিফিসিয়েন্সি থাকে তাহলে এটি হতে পারে। কেউ যদি বারবার বিভিন্ন ধরনের ভাইরাল সংক্রমণের শিকার হয়, ইনফেকশনের শিকার হয়, বিশেষ করে স্ট্রেসিয়ান বার ভাইরাস,
এর শিকার হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় তার ক্ষেত্রে এই মাল্টিপল স্ক্লেরোসিসের ঘটনা ঘটতে পারে। কেউ দীর্ঘদিন যাবত স্মোকিং বা ধূমপান করলে তার সাইড এফেক্ট হিসেবে অটো ইমিউন হতে পারে, অর্থাৎ ইমিউন সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তারপরে খাদ্য অভ্যাসের মধ্যে যদি কেউ মানে অতিরিক্ত লবণ খায়, তারপরে প্রসেস ফুড খায়, তাদের ক্ষেত্রে এটা থাকে, সম্ভাবনাটা থাকে মাল্টিপল স্ক্লেরোসিসের। তো এইটাই মূলত ব্যাপার মাল্টিপল স্ক্লেরোসিস সম্পর্কে। এই মাল্টিপল স্ক্লেরোসিসের যে লক্ষণটিকে কয়েকটি পর্যায়ে ভাগ করে বলা যায়। এর মধ্যে প্রাথমিক কিছু লক্ষণ রয়েছে। আমি প্রথমে বলেছিলাম, যখন মাইলিন শীথ ক্ষতিগ্রস্ত হয় তখন সিগন্যাল সিস্টেমটা ব্যাহত হয়, তার ফলে দুর্বলতা, ক্লান্তি অনুভব হয়, ঝিমঝিম অনুভব হয়, যেমন হাত পায়ের কোন একটা অংশ অবশ অবশ ভাব হয়। অপটিক নার্ভে আক্রমণ করলে তখন দৃষ্টিশক্তির সমস্যা হয়, ঝাপসা হয়ে যায়, চোখে ডাবল দেখা বা ডিপ্লোপিয়া, চোখে হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা হয়, অপটিক নিউরাইটিস বলা হয়। তো এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণগুলোকে আরেকটু ইলাবোরেট করে বললে বা পরিপূর্ণ করে বললে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন একটা মোটর সিমটম বা পেশি সংক্রান্ত সিমটম। আমরা জানি যে আমাদের যে চলাফেরা, কোনো কাজ করার ক্ষমতা, এটা ব্রেনের মোটর অ্যাকশন দ্বারা সংগঠিত হয়। তো ফলে যেহেতু এখানে এই মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে ব্রেনের এই টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়, নিউরনগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। যেমন মাসল উইকনেস দেখা যায়, হাত পায়ের কোনো অংশ দেখা যায় নামনেস বা কাজ করতে অক্ষমতা, দুর্বল হয়ে পড়ে। কখনো কখনো ট্রিমর্স বা কাঁপুনি হয়, ইচ্ছা না করলেও অনিচ্ছাকৃতভাবেই শরীরে কোনো একটা মাংসপেশি কাঁপতে থাকে। কখনো কখনো পেশি শক্ত হয়ে যায়, শক্ত হওয়ার জন্য চলাফেরা করতে বা সেটা মুভমেন্টের সমস্যা হয়, হাঁটতে পারে না। বিশেষ করে দেখা গেল কোনো একটি পায়ে বেশি সমস্যা হচ্ছে, সেই পাটি অন্য পায়ের সাথে তাল মিলাতে পারছে না, ফলে পা টেনে টেনে হাঁটতে হচ্ছে, কখনো কখনো পড়ে যাচ্ছে, এই ঘটনাগুলো ঘটে। তারপরে সেন্সরি সিমটম, অর্থাৎ ব্রেনের নিউরনের তো দুইটা, একটা মোটর অ্যাকশন, একটা সেন্সেশন। সেন্সেশনও সমস্যা হয়। সেন্সেশনের সমস্যা হওয়ার ফলে দেখা গেল যে কোনো একটা অংশে অতিরিক্ত অনুভূতি হয়, কোনো একটা অংশের অনুভূতি চলে যায়, নামলেস যেটাকে আমরা বলি টিংলিং, বা সে ওই জায়গাটা সবসময় ঝিনঝিন অনুভূতি হয়। তারপরে দেখা যায় যে মাথাটা সামনের দিকে নিচু করলেই হয়তো স্পাইনাল কর্ডে বা মেরুদণ্ডের দিকে মনে হয় যে খুব বিদ্যুৎ চমকের মতো একটা তীব্র অনুভূতি হয়, মনে হয় ধাক্কা দিয়েছে, কোনো একটা শক লেগেছে, এরকম অনুভূতি হয়। এরপরে যে দুইটা ব্রেনের সমস্যা, তার ফলে কিছু কগনিটিভ এবং সাইকোলজিক্যাল কিছু সমস্যাও দেখা দেয়, সিমটম দেখা দেয়। মেমোরি লস হয়, অর্থাৎ কোনো কিছু মনে রাখতে পারে না, মুখস্থ করতে পারে না, কোনো জায়গায় কোনো একটা বিষয়ে কনসেন্ট্রেশন বা মনোযোগ দিতে পারে না, কথা বলবার সময় কথা এলোমেলো হয়ে যায়। তারপরে সবসময় একটা মানে হতাশাগ্রস্ত বা আমরা যেটাকে ডিপ্রেশন বলি, এই ডিপ্রেসড থাকে। এই সমস্যাগুলো দেখা দেয়। এর বাইরে আরো কিছু সমস্যা দেখা যায় যেটাকে বলা হয় অটোনমিক সিমটম। অটোনমিক সিমটম হচ্ছে এই নিউরনের এই সিস্টেমের সাথে, নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড, অর্থাৎ যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাথে রিলেটেড যে অর্গান রয়েছে সেই অর্গানেও কিছু সমস্যা দেখা দেয়। যেমন প্রস্রাব এবং মলমূত্র ত্যাগে সমস্যা, প্রস্রাব করার সময় এবং মলত্যাগের সময় সমস্যা হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না, ঘন ঘন প্রস্রাবে যেতে হয়, দেখা যায় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অথবা ডায়রিয়া দেখা দিতে পারে। তারপরে পেলভিক মাসেলে যদি এই হয়, সমস্যা হয়, সিগন্যালের সমস্যা হয়, সেক্ষেত্রে দেখা যায় যৌন উদ্দীপনা নষ্ট হয়ে যায়। পুরুষের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। গরম এবং শীত উভয়ের ক্ষেত্রে সমস্যা, সেন্সিটিভিটি বেড়ে যেতে পারে। গরম আবহাওয়া বা গরম পানিতে গোসল করার ক্ষেত্রে লক্ষণ বেড়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো লক্ষণ হিসেবে থাকে। তবে মাল্টিপল স্ক্লেরোসিসের পেশেন্টদের কিন্তু সকলের একই রকম লক্ষণ থাকে না, যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা অনেক বড় একটা ব্যাপার। ফলে কোনো কোনো পেশেন্টদের ক্ষেত্রে কোনো কোনো অঞ্চল আক্রান্ত হয়, ফলে যার সাথে যেই অঞ্চলটা আক্রান্ত হয় তার লক্ষণগুলো সেই রিলেটেড হয়। অর্থাৎ কারো যদি অপটিক্যাল নার্ভ আক্রান্ত হয় তাহলে তার চোখের সমস্যা দেখা দিবে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় হাত পায়ের সমস্যাটা প্রমিনেন্ট, কারো কারো ক্ষেত্রে হয়তো পেলভিক ফ্লোরের সমস্যাটা প্রমিনেন্ট, হঠাৎ করেই তার দেখা গেল যে লিবিডো লস হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে সে যৌন উদ্দীপনা হারিয়ে ফেলছে, তার ইরেকটাইল ডিসফাংশন একেবারে হঠাৎ করে প্রমিনেন্ট হয়ে গেছে। তো এরকম এক একজনের ক্ষেত্রে এক একটা লক্ষণ প্রমিনেন্ট হিসেবে আসতে পারে। তো সামরিকভাবে এই লক্ষণগুলো মিলিয়ে যদি ধারণা করা যায় যে তার এরকম সমস্যা হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিসের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে শনাক্তকারী পরীক্ষা হচ্ছে যেমন এমআরআই করলে প্রথমে বলেছিলাম যে ব্রেনে যে স্ক্লেরোটিক প্লাগ জমে সেই প্লাগ গুলোকে হোয়াইট ম্যাটার হিসেবে দেখা যায়, ফলে এমআরআই এর মাধ্যমে এটি শনাক্ত করা যায়। এবং এর বাইরে এই যে লক্ষণগুলো দেখা দিল সেই লক্ষণগুলো অন্য কোনো রোগের কারণে কিনা সেটাকে বলে এক্সক্লুড এক্সামিনেশন, অর্থাৎ অন্যান্য রোগগুলো সন্দেহ করে সেগুলোকে দেবে, যেমন তার থাইরয়েড আছে কিনা,
তারপরে আরো অন্য কোনো ডিজিজ আছে কিনা সেই সব পরীক্ষাগুলো করে তার প্যারামিটার গুলো চেক করে নেওয়া যে সেরকম কোনো রিলেটেড সমস্যা রয়েছে কিনা। যদি সেগুলো না থাকে তাহলে সেই ক্ষেত্রে মাল্টিপল স্ক্লেরোসিসের শনাক্তটা আরো পাকাপোক্ত হয়। তো শনাক্ত করার পরে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট বা ব্যবস্থাপনা। তো আমরা সবসময় বলে থাকি, বিশেষ করে আমি বলে থাকি যে আমাদের ট্রিটমেন্ট একটা বৈজ্ঞানিক ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে কার্যকারণ অনুসন্ধান করে সেই অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা দিতে হবে। তাহলে এখানে প্রথম ব্যবস্থাপনা কি, প্রথম হচ্ছে নিউরো প্রোটেকশন দিতে হবে, মাইলিন সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে রিপেয়ার করতে হবে। তাহলে এই কাজটি করতে পারে যে প্লান্ট মেডিসিন, অর্থাৎ যার মধ্যে এই ক্ষমতাটি রয়েছে, সেই রকম প্লান্ট মেডিসিন হচ্ছে জিঙ্গো বাইলোবা, যেটি ফ্লাভোনয়েড এবং টার্পেনয়েড, এগুলো মূলত কগনিটিভ পাওয়ার এনহ্যান্স করতে পারে, নিউরো প্রোটেক্টিভ বলা হয় এই প্লান্ট মেডিসিনকে। তারপরে রয়েছে যেমন হাইড্রোকোডাল এশিয়াটিকা, তারপরে ব্যাকোপা মুনিরিবে, ব্রাহ্মি, এই তিনটি মেডিসিনের কথাই আমি বললাম নিউরো প্রোটেকটিভ এবং প্লান্ট মেডিসিন হিসাবে। তো এর বাইরে রয়েছে যেমন ইমিউন সিস্টেম মডিউলেশন করতে হবে। ইমিউন সিস্টেম মডিউলেশনের জন্য এখানে রয়েছে অশ্বগন্ধা বা উইদেনিয়া সোমিনিফেরা এবং কার্কুমা লঙ্গা, এই দুটি মেডিসিন কিন্তু এখানে ইমিউন সিস্টেমকে মডিউলেট করতে পারে। যেহেতু সমস্যাটি ইমিউন সিস্টেমের জন্য হচ্ছে, ইমিউন সিস্টেম এখানে ডিসরেগুলেট হচ্ছে বা অটোইমিউন ডিসঅর্ডার, ফলে ইমিউন সিস্টেমকে বুস্ট করা কিন্তু এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জের ব্যাপার। তাহলে একদিকে ইমিউন সিস্টেমকে বুস্ট করতে হবে, তার জন্য মেডিসিন বললাম উইদেনিয়া সোমিনিফেরা বা অশ্বগন্ধা, এর বাইরে রয়েছে কার্কুমা লঙ্গা। এখানে প্রদাহ হয়, ফলে প্রদাহ রোধ করতে হবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন লাগবে, যেমন ক্যামিলিয়া সিনেনসিস। তারপরে এই ক্ষেত্রে কার্কুমা লঙ্গাও এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে ভূমিকা পালন করতে পারে। এর বাইরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিশেষ করে মাইক্রো যে সার্কুলেশন, ব্রেনের রক্ত সঞ্চালন প্রবাহটাকে বৃদ্ধি করতে হবে। এই ক্ষেত্রে রয়েছে প্যানাক্স, জিনসেন। জিনসেন ব্রেনে মাইক্রো সার্কুলেশন বৃদ্ধি করতে পারে। তো ফলে যখন যে কোনো একটি সমস্যা হলে সেখানে যথাযথ পর্যাপ্ত খাদ্য পুষ্টি পৌঁছানোটা গুরুত্বপূর্ণ। ফলে জিনসেন ব্রেনের রক্ত সঞ্চালন বাড়িয়ে সেখানে মাইক্রো সার্কুলেশন বাড়িয়ে এই বিষয়টিকে উন্নত করতে পারে। তাহলে এর বাইরে কিছু সিমটমেটিক ট্রিটমেন্টও দিতে হবে, যেহেতু তার এই নার্ভ আক্রান্ত হয়েছে, ফলে নার্ভের রিলেটেড যে সিমটম গুলো দেখা দিবে সেই ক্ষেত্রে যেমন হাইপেরিকাম, তারপরে জিনজিভার অফিসিনালিস, এই মেডিসিন গুলো কিন্তু এই উপশম, বিশেষ করে সিমটম উপশমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিসের পেশেন্টদের চিকিৎসায় যদি আমরা 3-4টি বিষয় মাথায় রাখি, একটা হচ্ছে নিউরো প্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন, জিঙ্গো বাইলোবা, ব্যাকোপা মুনিরি, তারপরে ইমিউন মডিউলেশন, সেই ক্ষেত্রে অশ্বগন্ধা, কার্কুমা লঙ্গা, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্যামিলিয়া সিনেনসিস, কার্কুমা লঙ্গা ওই ক্ষেত্রে কাজ করতে পারে। তারপরে মাইক্রো সার্কুলেশন বৃদ্ধির জন্য জিনসেন, এবং সিমটম রিলিজের জন্য, উপশমের জন্য হাইপেরিকাম, জিনজিভার অফিসিনালিস। এই যে এক ধরনের অবসন্নতা বোধ, ঝিমঝিম ভাব, তারপরে হাত পায়ের বা পেশির দুর্বলতা, এইসব ক্ষেত্রে কিন্তু হাইপেরিকাম এবং জিনজিভার এগুলো এই বিষয়গুলোকে রিডিউস করতে পারে। তাহলে এই 3-4টি বিষয় মাথায় রেখে যদি আমরা মাল্টিপল স্ক্লেরোসিসের পেশেন্টদেরকে ঔষধ দিয়ে থাকি বা ব্যবস্থাপনা দিই, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে খুবই উপশম দেওয়া সম্ভব এবং তাদেরকে সুস্থ রাখা সম্ভব। তবে বিষয়টি যেহেতু ইমিউন রিলেটেড, অটোইমিউন ডিসঅর্ডার, ফলে এটি খুব সহজেই পরিপূর্ণভাবে সেরে যাবে সেরকম মনে করার সুযোগ কম। অবশ্যই ঔষধের ব্যবস্থাপনার মধ্যে রাখতে হবে, তাহলে হয়তো সে পুরোপুরি সুস্থ থাকবে। কিন্তু একটা প্রবণতা থাকে, যেহেতু এটি ইমিউন রিলেটেড ডিজিজ, দীর্ঘদিন ঔষধ খেতে খেতে হয়তো এই ইমিউন সিস্টেমটা একটা রেগুলেশনের মধ্যে চলে আসলে তখন হয়তো সে স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে পারে। তো এই ছিল মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে আজকের আলোচনা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।